রোজা আসলে অনেক ঘরেই আসে আনন্দ, আবার অনেক ঘরে আসে নীরব একটা চিন্তা। এই অল্প টাকায় পুরো মাস কিভাবে চলবো? আমাদের অল্প আয়, ছোট সংসার, রোজার বাজার মানে হিসেব, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে ধৈর্য, হিসেব আর আল্লাহর উপর ভরসা, অল্প থাকলেও শুকরিয়া আদায় করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের কমন যে কাজ বিছানা গোছানো, সেটা দিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজ আমি ভিডিওতে দেখাবো অল্প আয়ে সুখের সংসারে রোজার পুরো মাসের মাছে মাংসের বাজার আমি কিভাবে করেছি। আশা করছি সবার ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ইতিমধ্যে যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ঈদের আগে এত বড় একটা ছুটি পেয়ে অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছে, তবে আমাদের কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। ছুটি পেয়েও আমরা কিন্তু গ্রামের বাড়িতে যেতে পারিনি। আমাদের মতো কে কে গ্রামের বাড়িতে যেতে পারেননি এত বড় একটা ছুটি পেয়েও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে ড্রয়িংয়ে এসে আমি ছোপাটাও ঝেড়ে নিয়েছিলাম। আমি আসলে খুব সকালে বসে ভয়েসটা দিচ্ছিলাম, তাই ভয়েসটা একটু ভারী ভারী লাগছে। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজার জন্য মাছ মাংসের বাজার করে নিয়ে এসেছি, সেগুলো গোছাবো। তো গোছানোর আগে ভাবলাম একটু পেঁয়াজের বেরেস্তা করে নিই। রোজার মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা অনেক বেশি লাগে বিভিন্ন ধরনের চপ বানাতে। আর এখন তো নতুন পেঁয়াজ, দেখবেন এই পেঁয়াজের বেরেস্তা করতে অনেক সময় লাগে। তাই ভাবলাম মাছ মাংসগুলো গুছিয়ে নেওয়ার আগে এই বেরেস্তাটা চুলায় বসিয়ে দেই। একদিক থেকে বেরেস্তাটা আস্তে আস্তে হতে থাক, অন্য দিক থেকে আমি যে বাজারগুলো এনেছি সেগুলো আস্তে আস্তে ঠিক করি। বাজার থেকে মাছ মাংস কেনার পাশাপাশি কিন্তু টক মিষ্টি বড়িটাও নিয়ে এসেছি। ওটাই আগে ব্যাগ থেকে ঢেলে রাখলাম, না হলে তো অনেকক্ষণ থাকলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু পাকা বড়ই। পাশাপাশি এই যে ক্ষীরা আর টমেটোগুলো নিয়ে এসেছি। যেই না রোজা শুরু হয়ে যাবে দেখবেন এগুলো একদম আকাশ ছোঁয়ার দাম। এগুলোতে আর হাতই দেওয়া যাবে না, মনে হবে যে আগুন লেগে গিয়েছে বাজারে। তো আসলে রোজার একদিন আগে থেকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সব জিনিসের দাম বেড়ে যায়। বেগুন, শসা, টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ। তাই আমি সব সময় যে কাজটা করি, রোজার সপ্তাহখানেক আগেই আমি সব কিছু কেনাকাটা করে নিই। যেহেতু আমরা অল্প আয়ের মানুষ, আমাদেরকে তো হিসেব করে চলতে হয়। এই যে শপিং ব্যাগগুলোতে শসা আর টমেটো রেখে দিলাম, এটা কিন্তু একদম ফ্রেশ থাকবে ফ্রিজে রাখলে। পলি ব্যাগের চেয়ে এইরকম যে শপিং ব্যাগগুলো আছে এগুলোতে যদি সবজি অথবা টমেটো বা শসা এগুলো রাখা যায় খুব ভালো থাকে। আর যেহেতু এবার অতটাও গরম পড়েনি, এখন তো এগুলো যদি বাইরে রাখা যায় তারপরেও দেখা যাবে 10-12 দিনের মতো ভালো থাকবে। ফ্রিজে রাখলে তো 15-20 দিন এমনিতেই ভালো থাকবে। তার জন্যই আমি সব সময় আগে থেকে সব কিছু কিনে এই যে শপিং ব্যাগগুলোতে রেখে দেই। এতে করে আমাকে আর বাড়তি টাকা গুনতে হয় না। সব ঘরে টাকা বেশি থাকে না, কিন্তু সবার মনেই থাকে পরিবারকে ভালো খাওয়ানোর ইচ্ছা। আজ অল্প বাজেটে রোজার পুরো মাসের মাছ মাংসের বাজার দেখাবো। মাছ কিনতে গিয়ে আমরা সব সময় ভাবি মাছ বেশি কিনতে গেলে টাকা শেষ হয়ে যাবে, কিন্তু একটু বুদ্ধি করে অল্প আয়েও কিন্তু পুরো মাসের মাছ মাংসের বাজার করা যায়। শবে বরাতের পর আর রোজার আগে এই যে মাঝখানের সময়টাতে মাছ মাংসের দাম তুলনামূলকভাবে একটু হলেও কম থাকে। এই সময়টাতে আমি চেষ্টা করি সব সময় মাছ মাংস কিনে রাখার জন্য। এবার কিন্তু তার মধ্যে যোগ হয়েছে নির্বাচনের ছুটি। এই ছুটিতে গ্রামের বাড়িতে অনেকেই গিয়েছে। ঢাকা শহর মোটামুটি ফাঁকা, বাজারে দেখবেন তেমন কোনো মানুষজন নেই। তো এই সুযোগেই আমি কিন্তু বাজারটা করে ফেলেছি। রমজান মাসে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য দুপুরের যে লাঞ্চ সেটা দিতে হবে না। তো অফিসে লাঞ্চ দিতে গেলে কিন্তু একটু অন্যরকমভাবে খাবারটা দিতে হয়।
তো রমজান মাসে যেহেতু দিতে হবে না, তাই ভাবলাম অল্প বাজেটের মধ্যে যে মাছগুলো কেনা যায় সেই মাছগুলোই কিনে ফেলি। এখানে পাঙাশ মাছ কিনেছি, তেলাপুয়া মাছ ছিল, ছোট বাইং ছিল, আর ছিল টাকি মাছ। আপনাদের ভাইয়া তেলাপুয়া, পাঙ্গাস এগুলো খেতে বেশ পছন্দ করে, তাই ভাবলাম রোজার মাসের জন্য কম বাজেটে এই মাছগুলোই নিয়ে নেই। পাঙ্গাস আর তেলাপুয়া মাছ আমি বাজার থেকে কেটে এনেছিলাম। পাঙ্গাস মাছটা আনার সাথে সাথেই ধুয়ে আমি ফ্রিজে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, যাতে করে মাছগুলো একটু বরফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তারপরে কিন্তু আমি বক্সে রেখে দিয়েছি। এভাবে করে প্লেটে রাখার পরে যদি বক্সে রাখা হয়, মাছগুলো পিস আলাদা আলাদাভাবে থাকে। আর বক্সের মধ্যে এভাবে যদি মাছ মাংস রাখা যায়, ফ্রিজটা একদম পরিষ্কার থাকে, ফ্রিজটা একদমই নোংরা হয় না। বক্সে করে মাছ মাংস রাখলে একদিক থেকে যেমন ফ্রিজটা নোংরা হয় না, অন্য দিক থেকে রান্নার ক্ষেত্রেও সুবিধা। যখন যে কয়েক পিস প্রয়োজন ওখান থেকে বের করে কিন্তু রান্না করে নেওয়া যায়। বক্সগুলো এক এক করে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এখানে এই যে 3টা ছোট কালীবাউস মাছ এনেছিলাম। তেলাপুয়া আর পাঙ্গাস মাছটা আমি তেমন একটা পছন্দ করি না, খাই না যে এরকম ব্যাপারটা না, খাই, কিন্তু আমার পছন্দ না, ওভাবে আমি খাই না। তার জন্য আপনাদের ভাইয়া আর মেয়ের জন্য পাঙ্গাস তেলাপুয়া এগুলো আনি। তার পাশাপাশি আমি চেষ্টা করি আমার জন্য ছোট মাছ অথবা এই যে এরকম কালীবাউস মাছ যদি পাই সেগুলো নিয়ে আসি। তো এই মাছ 3টার দাম ছিল মাত্র 200 টাকা। আমি যে মাছগুলো কিনেছি এই মাছগুলো দিয়ে অনায়াসে পুরো একটা মাস চলে যাবে ইনশাআল্লাহ। এখানে এই যে মাংসটা আগে থেকে ধুয়ে আমি চালনিতে ঝরা দিয়ে রেখেছি। তো মাংসটা ভাবলাম ধুয়ে একদম ভাগ ভাগ করে রেখে দেই, যাতে করে রোজার ভিতরে আমাকে আলাদা করে আর ঝামেলায় পোহাতে না হয়। মাছ মাংসটা যদি ভালোভাবে ধোয়া থাকে, ওটা বের করে কিন্তু একবার ধুয়ে নিয়েই কিন্তু রান্না করা যাবে। চাইলে কিন্তু যদি খুব বেশি ভালোভাবে ধোয়া থাকে, মনের তৃপ্তি থাকলে ওভাবেই রান্না করা যাবে। আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে চালনিতে ঝরা দিয়েছি, যাতে করে পানি না থাকে। তারপরে কিন্তু আমি আমার প্রয়োজন মতো বক্সে ভাগ করে নিয়েছি। মাংস মানেই যে বিলাসিতা তা না, ঠিকভাবে ভাগ করে রাখলে এই মাংসই আমাদের রোজার অনেক দিন ইফতার আর সেহরির সাথী হতে পারে। ওখানে 3 বক্স গরুর মাংস আর এই 2 বক্স ছিল খাসির মাংস। তো এই খাসির মাংসগুলো কিন্তু কেনা না, এটা ছিল আমার ফুফাতো ভাইয়ের ছেলের আকিকার মাংস। এই মাংসগুলো আমার মাছ মাংসের বাজারের সাথে যোগ করে রোজার জন্য কিন্তু বক্সে ভরে রেখে দিলাম। সংসার মানে শুধু রান্নাঘর না, সংসার মানে হিসেব একটু বুদ্ধি করে চালা। অল্প টাকায় পুরো মাসের জন্য রোজার মাছ মাংসের বাজার করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা কে কীভাবে রোজার বাজার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবগুলো মাছ মাংস গুছিয়ে রাখার পরে আমার এদিক থেকে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো মাছ মাংসগুলো যখন প্রসেসিং করছিলাম মাঝে মাঝে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও নেড়ে দিচ্ছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মুচমুচে। পেঁয়াজের বেরেস্তা আমি এমনিতে খেতে খুব বেশি পছন্দ করি। আমার মতো কে কে পছন্দ করেন? বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে যে এক্সট্রা তেল আছে ওটা এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছাঁকনির উপরে কিন্তু টিস্যু দিয়ে দিয়েছি। এভাবে তেলটা যদি ফিল্টার করা যায় তাহলে এই তেলটা দিয়ে অন্য রান্না কিন্তু ব্যবহার করা যাবে। তো যদিও বা আমি তরকারিতে ভাজার তেল ব্যবহার করি না, ভাজিতেই ব্যবহার করি, তারপরেও এরকম ছেঁকে নেই। ছেঁকে নেওয়ার পরে কিন্তু তেলটাই যে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। অল্প কিছু পরিমাণ তেল আমি কড়াইতে রেখে দিয়েছি, রোজার জন্য শুকনো মরিচ ভেজে রাখবো। রোজার সময় কিন্তু শুকনো মরিচটা অনেক বেশি লাগে, আলুর চপ বানাতে লাগে। অনেক সময় দেখা যায় সেহরিতে ভর্তা খেতে ইচ্ছে হয়, তো ভর্তা করতে ওই আবার 2টো মরিচ ভাজতে হবে। এরকম যদি আগে থেকে মরিচ ভেজে রেখে দেই তাহলে কিন্তু কাজটা অনেক আগানো থাকে। আর আপনাদের ভাইয়া ইফতারের সময় ছোলা মরিচ মাখার সাথে শুকনো মরিচ খেতে পছন্দ করে, তাই রোজার মধ্যে সব সময় আমি এরকম শুকনো মরিচ ভেজে রাখি। আর এই যে রোজার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আদা আর রসুন। তো এই আদা রসুনগুলো কিন্তু আমি পেস্ট করে রাখবো না, এই যে কেটে রেখেছি এরকমভাবে কিন্তু বক্সে রেখে দিব। ব্লেন্ডার করে ফ্রিজে রাখলে ওই মশলা দিয়ে তরকারি খেলে আমার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়। একটা ভিডিওতে দেখেছিলাম আমি যে ব্লেন্ড করে আমরা যে মশলা রাখি ওই মশলা দিয়ে তরকারি খেলে সেটা থেকে গ্যাস উৎপন্ন হয়, গ্যাসের সমস্যা অনেক বেশি হয়। তারপর থেকে আমি পাটায় মশলা বেটে খাই।
তো বাটা মশলা বেটে খাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমার অনেকটাই গ্যাসের সমস্যা কমে গিয়েছে। তার জন্য আমি এরকম আদা রসুন সবসময় ছুলে কেটে ফ্রিজে রাখি। তারপরে বের করে বেটে নেই যখন যতটুক লাগে। তো আদা রসুন এভাবে ফ্রিজে কেটে রাখলে সেটা বরফসহ বাটতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের যাদের গ্যাসের অনেক বেশি সমস্যা তারা চাইলেই কিন্তু এভাবে আদা রসুন কেটে ফ্রিজে রেখে বের করে বেটে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি উপকার পাবেন। তো এই যে শুকনা মরিচগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা কাচের জারে উঠিয়ে নিয়েছি। এটা যদি প্লাস্টিকের জারেও রাখা হয় তাতেও কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা টিস্যু অথবা কাগজ দিয়ে মরিচগুলো রেখে নরমাল ফ্রিজে রাখলে কিন্তু দেখা যাবে মাসের পর মাস একদম মচমচে থাকবে। তো আমার কাছে যেহেতু কাচের জার ছিল তার জন্য আমি কাচের জারেই রেখে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাগুলোও কিন্তু আমি একটা বক্সে উঠিয়ে নিলাম। বক্সটাতে প্রথমে কিন্তু একটা টিস্যু দিয়ে নিয়েছিলাম। এভাবে করে রাখলে মরিচ আর পেঁয়াজ সবগুলোই কিন্তু একদম মচমচে থাকবে মাসের পর মাস। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বস্তা খুলছি, বস্তাটা কিন্তু বাড়ি থেকে এসেছে। তো বাড়ি থেকে বস্তা ভর্তি করে কী এলো সেগুলো একটু দেখি। গত ভিডিওতে বলেছিলাম আমরা দেশের বাড়ি থেকে চাল এনে খাই। তো দেশের বাড়ি থেকে চাল এসেছে, চালের সাথে কিছু সবজিও বস্তা ভর্তি করে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি। এখানে এই যে 2 বস্তা সিম পাঠিয়েছে, লাউ শাক, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া, বেগুন, গাছের পেয়ারা ছিল ওগুলো, আর এই যে মেটে আলু। তো রমজানের মধ্যে আর চড়া দাম দিয়ে কিন্তু আমাকে বেগুন কিনতে হবে না। তো এখানে এই যে চাল ঢেলে রাখবো ড্রামে। ড্রামে চাল ঢালার আগে কিন্তু কিছু শুকনো মরিচ আর লং দিয়ে দিয়েছি। গ্রাম থেকে যেহেতু চাল এনে খাই একটু বেশি করেই তো আনা হয়। তো অনেক দিন পর্যন্ত খাওয়া হয়, অনেক দিন পর্যন্ত যাতে চালটা ভালো থাকে তার জন্য সব সময় চালের ভিতরে শুকনো মরিচ আর লং দিয়ে রাখি। এতে করে চালের ভিতরে কোনো রকম কোনো পোকা হয় না, দীর্ঘদিন চালটা ভালো থাকে। এই সবজিগুলোও কিন্তু শপিং ব্যাগে উঠিয়ে আমি ফ্রিজে রাখবো, এতে করে সবজিগুলো 20 থেকে 25 দিন ভালো থাকবে। আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।